মানবিক পুলিশ বানান। আমি ওদেরকে প্রমিস করেছি যে অ্যাজ লং অ্যাজ আই এম হিয়ার, বাংলাদেশের পুলিশ আর ভবিষ্যতে এরকম দানবীয় রূপে থাকবে না। পুলিশ ফোর্সের সাথে অনেক অন্যায়ও করা হয়েছে। প্রায় 2,500 পুলিশ যারা ভিন্ন মত ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অফিসারদের বের করে দেওয়া হয়েছে। তো ওভারঅল যেটা আমি বলছি যে পুলিশের রিকনস্টিটিউশন, আমি ওদের কাছে ওয়াদা করে ওদেরকে পুলিশ ফোর্সকে নামিয়েছি এত তাড়াতাড়ি, তারপরে ছাত্র জনতার মধ্যে মিশিয়ে দিয়েছি। পুলিশ না হলে সমাজ চলবে না। এখনো তাদের মধ্যে ওই ইয়েটা রয়ে গেছে, ক্ষতটা বিশাল ক্ষত। সাকিব, আপনারা বিদেশে থাকেন, কতখানি দেখেছেন জানি না। আমার মনে হয় যে জার্মানিতে হিটলারকেও হার মানায় যেইভাবে এরা আমাদের এই নট অনলি স্টুডেন্টস বাট শত শত সাধারণ মানুষকে গুলি করে মেরেছে, পাখির মতো গুলি করেছে। এবং এই 7.62 দিয়ে আমি পুলিশকে বলছি, আপনাদেরকে এই 7.62 রাখবেন, কিন্তু সেগুলো ডাকাতদের জন্য, নট ফর পিপল। কিন্তু স্যার আমরা দেখলাম যে আমাদের তো সেনাবাহিনীর একটা কমান্ডো দল আছে, তাদেরকে যে ধরনের অ্যাসল্ট ওয়েপন দেওয়া হয়, সেই একই ওয়েপন কেন পুলিশকে দেওয়া হবে, বা পুলিশের মধ্যে কেন একটা আলাদা কমান্ডো ফোর্স করতে হবে? এটাই তো একটা কোয়েশ্চেন। এবং এগুলো সবই পুলিশকে তৈরি করা হয়েছিল এই দিনের জন্য। আই এম 100% শিওর এই দিনের জন্য তৈরি করা হয়েছিল। পুলিশের কমান্ডো থাকতে পারে, বাট দে আর এগেইনস্ট সাম ভেরি হার্ড। এখন মুশকিল হয়েছে কি, এই ফোর্সকে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে এই কাশ্মীর বা নর্থ ইস্টে ব্যবহার করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, ঠিক এইভাবে তৈরি করা হয়েছে। এর আগেও তারা হয়েছে, বুঝতে পারি আমরা তো এইরকম নৃশংস হবে বুঝতে পারিনি। এইরকম নৃশংস এদেশের মাটিতে হবে, তুই কি বলবো? আর এর চেয়ে বেশি কি বলতে পারি? ভাগ্য ভালো যে আমরা এবং জেনারেল ওয়াকার এবং আমরা যারা রিটায়ার্ড বাইরে বেশ কিছুজন ছিলাম, আমরা সেনাবাহিনীকে একদম বলেছি যে কোনোভাবেই সেনাবাহিনীর জন্য জনগণের বিরুদ্ধে না যায়। এবং সেটার কারণেই কিন্তু অনেকখানি আমি বলবো যে এই বিপ্লব এগিয়ে গেছিল। তো এখন আমার যে কাজ, আমার দায়িত্ব হচ্ছে ফিরিয়ে আনা, যেটা আমি অনেক নিজেকে অনেক সার্থক মনে করি যে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেহেতু আপনারা বিদেশে থাকেন, আপনাকে বলি, শত শত কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে লোকে নিয়ে গেছে পুলিশ বাণিজ্য করে, গ্রেফতার বাণিজ্য করে, গুম বাণিজ্য করে। এইগুলো সহজে 1 মাস 2 মাস 3 মাস 6 মাসে এগুলো সলভ করা যাবে কিনা আমি জানি না, কিন্তু আস্তে 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 একবার সেট হয়ে যাওয়ার পরে এগুলো দেখবো। এদের নরেমবার্গ ট্রায়াল যেরকম হয়েছিল, এইরকম ট্রায়াল এবং যেভাবে আপনার বিদেশ থেকে ধরে ধরে আনা হয়েছিল, সেইটা ছাড়া এই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এখনো কিভাবে এত নৃশংস হত্যাকাণ্ড দেখার পরে, নিজেদের ছেলে পেলে দেখার পরে। আমি হসপিটালে ঘুরেছি, আমি পঙ্গু হাসপাতালে এবং অন্য হাসপাতালে গিয়েছি 2 দিন আগে। আমার এইরকম বয়সে আমি এরকম দেখি নাই। 12 বছর 13 বছর 14 বছর ছেলে পেলে হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তারপরে ওদের মুখে হাসি। আর এটা অভূতপূর্ব, এই যে আমাদের স্টুডেন্টরা যা করেছে, এটা আমার মনে হয় যে আমি যতটুকু লেখাপড়া করেছি,
বিশ্বের এরকম কোন রেগুলেশন হয় নাই। কিন্তু স্যার যেই পলাতক সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো আমরা দেখলাম যে তিনি স্থাপনার জন্য মায়া কান্না করলেন, কিন্তু তাদেরকে তিনি প্রথমে দেখতে গেলেন না। তো সেই একটা পতিত স্বৈরাচারের দল, তাদেরকে দেখা গেল আপনি একটু সিম্প্যাথি দেখিয়েছেন যে তাদের দেশে অনেক অবদান আছে, এক সময় ছিল। ওইটা আপনার কথাটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। এটা যদি একটু ব্যাখ্যা করেন, যে আপনার কথাটা নিয়ে যে এটা একটু ব্যাখ্যা করেন। যে এটা আমি ব্যাখ্যা করতে চাই না, কারণ উঠাইলে আবার আরেক রকম ব্যাখ্যা হবে। এটা ভুল হবে না। আমার উদ্দেশ্য ছিল, আর বলিনি, এটুকু বলে এই পার্টিটাকে খণ্ডিত করা, এবং যারা এই যা করেছে বাংলাদেশের সাথে, তাদেরকে যেভাবেই হোক কন্ডেম করা। এখনো দেখেন তারা চেষ্টা করছে, এটা করব, এটা করব, সেটা করব, ঘরে বসে বসে, এই বাংলাদেশে বসে। এইসব লোকজনকে, এদেরকে আমি কি বলতে পারি, কি সেটাই আমি চেষ্টা করছিলাম যে একটা কথা বলে। আজকে দেখেন অনেক লোক বিমুখ হয়ে গেছে, অনেক বিমুখ হয়ে গেছে। আমি এখন আপনাদের মাধ্যমে একটা, যদি আপনারা এটা বলতে পারেন যে যারা পালিয়ে বেড়াচ্ছে তারা যদি জনগণের হাতে পড়ে তাহলে কি হবে, সেটার জন্য তারা দায়ী থাকবে। আমি মনে করি it is better that you surrender and face the people, face the law. এবং এটা যা আপনারা করেছেন, আপনারা নিজের চোখে দেখেছেন। প্রত্যেকটি লোক এই দেশের চাটুকার বানায় গেছে। আপনি দেখেছেন যে আমরা ভিতরে বসে কত রকম কায়দা করে বলে, আমার মতো 2-4 জন তো বলে থাকতে পারে, যে একটু কথা বলেছে সে হয় গায়েব হয়ে গেছে, না হয় গুম হয়ে গেছে। আজকে তারা আমার সাথে দেখা করবে আগামী সপ্তাহে, আমি জানি না তাদেরকে কি বলবো। এই দেশটাকে উনি ভেবেছেন যে, যেহেতু তার ভিতরে একটা পার্সোনাল ক্ষোভ সবসময় বলতেন, উনি ভেবেছেন যে হাজার হাজার লোক মেরে ফেললেও কিছু আসে যায় না। আয়নাঘর মানুষ গায়েব করে ফেলছে 8 বছর, 9 বছর, 10 বছর। আমি শুনে এই যে আজমি সাহেবের যেটা শুনলাম, যে তার কোনো খবর না পেয়ে তারই মা তারই ওয়াইফকে বলেছে, তুমি আর কতদিন অপেক্ষা থাকো, তুমি বিয়ে করো, বাচ্চাদের দেখাশোনা করো। চিন্তা করতে পারেন আপনি শুনেছেন কখনো এই কাহিনী? এই ধরনের কাহিনী আপনি শুনেছেন? একটা জলজন্ত মানুষ, এইরকম কতজন আছে। ইলিয়াস আলীর খবর নেই। শুধু চিন্তা করেন, যে আইনমন্ত্রীকে আর সালমান এফ রহমানকে আমি যে কালকে তুলে দিয়েছি, আমি শুধু সিন দেখলাম যে কিভাবে মানুষ পেলে টুকরা টুকরা করে ফেলতো। এখন আমরা খুঁজছি বাকিদের। আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আপনারা এরকম যদি পালিয়ে বাড়ান, কোনোদিন কারো হাতে পড়বেন, টুকরো টুকরো করে ফেলবেন মানুষ। দেখেছেন, বেস্ট ইজ দ্যাট ইউ সারেন্ডার। স্যার আরেকটা বিষয়, যেটাই যে অনেকে বলছে যে আপনি নাকি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন, এভাবে আপনার বক্তব্যকে বিকৃত করছে কেউ। তো আপনি যদি এটা একটু শুনেন, আমি তাই যদি করতাম, তাহলে আমি আজ থেকে 10 বছর আগে আমাকে যখন ডেকে, এর আগের বার যখন ডিজিএফআই এখনো আছে, ওনাদের যে হুইপ ছিল আছে, আমাকে বলেছে আপনাকে মন্ত্রী বানাবো, আপনি নমিনেশন নিন। আমি তো ওইটা নিতে পারতাম। আমাকে 15 বছর সামরিক বাহিনীতে কোনো ফাংশন আমাকে ডাকেনি। আমার কন্ট্রিবিউশন তো কম ছিল না ইলেকশন কমিশনে, আপনারা ভালো করে জানেন। তারপরেও আমাকে 15 বছর আমি সামরিক বাহিনীর কোনো বঙ্গভবনে, সামরিক বাহিনী কোনো জাতীয় ফাংশনে আমি একটা দাওয়াত পাইনি। এমনকি জাতীয় কুচকাওয়াজও, যেটা ন্যাশনাল ডে, আমি তো দাওয়াত পাইনি। আমি সামরিক বাহিনীর যে শিক্ষা স্থাপনা আছে সেখানে
আগে লেকচার দিতে যেতাম, কিন্তু এই গত 15 ইয়ার্স আমি যেতে পারিনি। আপনি আরো শুনে রাখেন, আমি পিএইচডি যখন করছি কি বলে এটাকে, কনভোকেশন আমাকে বাদ দিয়েছিল যে আমি কনভোকেশন অ্যাটেন্ড করতে পারবো না। পরে তৎকালীন আর্মি চিফের সাথে বললাম যে এটা আমি আর্ন করেছি, আমাকে কেউ দয়া দান করে নাই, তারপরে আমি যেতে পেরেছি। এগুলো তো ফিজিক্যাল টর্চার হতো না, মানসিক টর্চার তো আমার হয়েছে, মানসিক টর্চার হয়েছে। আমি যখনই কিছু বলেছি তখন বলে আইদার আমি এই দলের, না হয় ওই দলের, হয় জামাত, না হয় শিবির, না হয় জাতীয়তাবাদী দল। হ্যাঁ, আপনার রেকর্ডে আছে এরা কি বলেছে। আপনাদের যখন আমার প্রোগ্রামগুলো আপনি দেখবেন, আপনি খুলে দেখেন কি বলছে। হাউ ক্যান আই সাপোর্ট? কিন্তু যে কথাটা মানুষ এখন অনেকেই বলছে যে এই পার্টিটাকে আপনি ব্যান করতে পারলে পারেন, কিন্তু ব্যান করলে আবার পাখির মতো গজাবে। তার চেয়ে যেটা আমি জানি না কি হবে, কিন্তু এই দলের আমি মনে করি যে থাকা উচিত না। আমি যে কথাটা বলেছিলাম যে বাইরের থেকে কনস্পিরেসি না করে ফেস দ্য পিপল এন্ড ইউ সি হোয়াট ইউ আর। হ্যাঁ, এত পপুলার অতীতে ছিল যা নষ্ট করেছেন এই গত 15 বছর, গত 20 বছরে। আপনি আমার আর্টিকেল লাস্ট যখন ইলেকশনের পরে আর্টিকেলটা পড়েন প্রথম আলোতে, যেখানে আমি লিখছিলাম যে এই নির্বাচনের মাধ্যমে সবচেয়ে যে দলটি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ। এন্ড টুডে ইট হ্যাজ হ্যাপেন্ড। এখন আপনি বলেন, আমি নিজে দাঁড়িয়ে আমি যদি তাদের এতই পছন্দ করি, কোন ব্যক্তি দাঁড়িয়ে সেনাবাহিনীকে বলেছে যে খবরদার তোমার রাইফেল যেন এই জনগণের দিকে না হয়? আমার এই বক্তব্যটি সম্পূর্ণভাবে আমাদের এখানে সব যত মিডিয়া আছে, পার্টিকুলারলি ইলেকট্রনিক মিডিয়া, আপনারা জানেন এদের ওনারটা কে, তারা ভালো করে জানে মাই টাফ স্ট্যান্ড। হ্যাঁ, সম্পূর্ণভাবে বিকৃত করেছে, খন্ড খন্ড করেছে তাকে। আপনি পুরাটা শোনেন, খন্ড খন্ড করে। আমি সেই থেকে আই হ্যাভ প্রমিস দ্যাট আমি এই মিডিয়া ফেস করব না যতক্ষণ পর্যন্ত এদের চরিত্র না বদলায়। দে হ্যাভ বিকাম টোটালি, ভারতে যেটা বলে গদি মিডিয়ার চেয়ে বেশি, এর চেয়ে চাটুকার মিডিয়ার কোথাও হতে পারে। আমি নাম বলবো না, আপনারা তো ভালোভাবে জানেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের এই নতুন সরকার আসার পরেও মানে এই ধরনের মিডিয়া এই ধরনের ভূমিকা রাখছে, মানে তারা কনস্পিরেসি করছে ভিতর থেকে। শুধু এখন না, আপনি আমার আজকে তো আমার কথা ওই সে কয়েকদিন 7 দিন 10 দিন আগের কথা। তারপরে আমার স্ট্যান্ড শোনেন, আমি কি বলেছি বিডিআর কে, এতদিন পিঠ দেখিয়েছ, আর পিঠ দেখাবে না। ইফ দে ফায়ার ওয়ান, ইউ ফায়ার টু। শোনেন, আমি ওই ধরনের সামরিক অফিসার ছিলাম। আপনি আমার অতীত খবর নিয়ে দেখেন। আমি অনেক কথা আপনাকে বলছি, বিকজ অনেক রাত আই বিকাম ভেরি ইমোশনাল। আমি চিটাগং হেলথ টেকতে ছিলাম 3 বছর। ওখানকার লোকের সাথে আমার সম্পর্ক কি ছিল, আপনি হয়তো কোনোদিন আসবেন, এসে খবর নেবেন। আমি এটা মনে করেন না যে আমি এগুলো কোনো কারণে বলছি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ভাববো যে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে আমি যদি একটু কন্ট্রিবিউট করে যেতে পারি যে এই মেশিনারি গুলোকে দানবিক থেকে মানবিক বানানোর আমার পরিকল্পনা আছে। এবং আজকে আপনি যে কোনো পুলিশ লোকে ইন্টারভিউ নিয়ে দেখেন, একটা কথা বললেন, স্যার আপনি বলেছেন আপনাকে আমরা 20 বছর থেকে দেখছি, 15 বছর থেকে দেখছি, বড় হয়েছে আপনার কথা শুনে। I have all faith on you. We have all faith on you. আমি বলছি বলতে না, কালকে আপনি খবর নিয়ে থাকেন। You talk to any police constable, you talk to anybody other than ওই পক্ষের লোক ছাড়া জিজ্ঞেস করেন
হোয়াট ইজ মাই, আমি কোনো কিছু পাওয়ার জন্য না স্যার। সাকিব, আমি পেলে যেটা বললাম আমি অনেক আগে পেতাম। আই কুড জাস্ট, অনেকে চেঞ্জ করেছে, এই গত কয়েকদিন আগের ইলেকশন আপনি দেখেছেন, পিপল হ্যাভ চেঞ্জ। আমি যদি যে কোনো সময় মুখ দিয়ে খুললেই মুখ দিয়ে বলা লাগতো না, এবং যেটা বলেছে আপনাকে, আমাকে যেভাবে অফার করেছে, তো এইভাবে যদি আই ডোন্ট মাইন্ড। আমি কয়দিন আছি, আজকে আছি 10 দিন আছে, 15 দিন আছে, না আছি। আমার পরিকল্পনা ছিল, সে পরিকল্পনাগুলো আমি এখনো পেশ করি নাই। আমি এটা যদি সময় থাকে আমি এগুলোকে অ্যাপ্রুভ করাবো। আপনার এখান থেকে আপনি দেখেন, আমি ডেকেছিলাম আর্মস সারেন্ডার করো, ততদিন চলে গেছে, সব হয়নি। 2/3 আর্মস কিন্তু লোকে সারেন্ডার করেছে। বাকিটা আমি রবিবারে আরেকটা অ্যানাউন্সমেন্ট করবো যে আই গিভ ইউ 3 more days। আমি বলেছি বৃহস্পতির মধ্যে পুলিশ জয়েন করো। 93% গতকাল পর্যন্ত, 95% পুলিশ জয়েন্ট। এখন যারা বাকি রয়ে গেছে তাদেরকে যদি জয়েন না করে, আজকে পাবো না, কালকে পাবো পুরো ডিটেল। যদি জয়েন না করে, I will consider them to be the guilty most people. এর মধ্যে বিশেষ করে স্যার এই যে ডিবির যে হারুন, এছাড়াও যে বিপ্লব কুমার সরকার বা ডিএমপি কমিশনার, তাদের ব্যাপারে আমি বলি, আমরা হান্ট চালিয়েছে, আমরা পাগলের মতো এদেরকে কি বলবো, কি শব্দ বলবো, মানে বাংলায় বলে না, কিসের মতো খোঁজা হয় শব্দ। আমি আবার বলছি যে এরা যদি সারেন্ডার না করে, ফেস না করে, না হলে এদের টুকরা হয়ে যাবে। আপনি বুঝতে পারেন না যে মানুষ কিরকম। আপনি দেখেছেন হয়তো ইমেজ, এই দুজনকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল, দেখেছেন নিশ্চয়ই, টুকরা হয়ে যাবে। তো কারণ তারা যদি মনে করে যে আজ থেকে 1 বছর পরে লুকে থাকি, 1.5 বছর পরে, 2 বছর পরে, 2 বছর পরে কি হবে আই ডোন্ট নো। আমরা বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু দিস পিপল উইল নট গেট, ইভেন এই দেশে তাদের কবর হবে কিনা আমার সন্দেহ আছে। কাজেই আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো না, আমি এদেরকে বলবো যে তোমরা জনরোষের টুকরো হওয়ার চাইতে ফেস করো এবং কনফেস করো যে তোমরা ইউ বিকাম হারুনের মতো লোক, সরকারি চাকরি করে তারা পলিটিক্যাল ইটস জাস্ট লাইক, মানে আমি এক কথায় যদি বলি যে জার্মানিতে যা হয়েছিল 39 to 45, যে পার্টি, বাংলাদেশ সেই পার্টি এই অবস্থা চলেছিল। অত দুঃখ লাগে যে আমি যে ভাষায় কথা বলি, এরাও তো সেই ভাষায় কথা বলে। এটা তো সব আপনাদের পরিচিত, আপনাদের কি অপরিচিত? না, আমাদের তো অবশ্যই পরিচিত, কথাবার্তা হয়, পরিচিত, হয়তো আপনাদের আত্মীয় স্বজন আছে, কিন্তু কি অবস্থা। মানে আমি যে বললাম যে আমি চেয়ারটা পাল্টিয়েছি, থ্রো দ্যাট চেয়ার, আমি টেবিল পাল্টেছি। এই ঘিরিত চেয়ার আর টেবিলের মধ্যে আমি বসতে চাই না। পুরো এই মিনিস্ট্রিকে পলিউটেড করে গেছে। কালকে আমি দুদককে পাঠিয়েছি, কারণ কিছু সার্ভিং লোক আছে। আমি বললাম যে এদেরকে ডিসমিস করা যাবে না, এদেরকে দুদককে আগে দুদক ধরবে, তারপরে এদেরকে ডিসমিস করা হবে। যেমন প্রথম দিন আমরা দেখলাম স্যার, এই যে জাহাঙ্গীর আলমকে মানে আপনার সাথে যে দেখা গেল, তো ওটাও তো এই কারণে, ওই পদক্ষেপের একটা অংশ, যে এদের মতো বিতর্কিত মুখগুলোকে যেন আপনার পাশে আমরা না দেখি, তাই নয় কি? দেখেন, এই ব্যাপারটা হলো কি, আপনি সাথে সাথে এসে তো কাউকে ধাক্কা মেরে ফেলতে পারবেন না। আমি তো দেখলি, যখন ছবি দেখছি, একটা প্রসেস আছে। কয়দিন আমি চেয়ারে বসছি, বলেন তো আপনি। এক্স্যাক্টলি, তো এইটাই মানে উই হ্যাভ টু বি পেশেন্ট। মানে আমাদের আসলে হয় কি, আমাদের মনে হয় একটু বেশি অস্থিরতা কাজ করছে অনেকের। এইটাই, ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আজকে দেখেন, আমি বলি আপনাকে, 1/3 অফ দি পুলিশ আপনি দেখবেন প্রতিদিন
বেরোবে যে বাধ্যতামূলক অবসরে চলে গেছে, কেউ কেউ জেলে আছে, 2-4 দিন পরে শুনবেন যে প্রাক্তন পুলিশ প্রধানগুলো সারেন্ডার করছে। তো একটু যদি ধৈর্য না ধরে 15 বছরের অরাজকতা, আপনি কি আমাকে 7 দিনও দেবেন না, 10 দিনও দেবেন না, 1 মাসও দেবেন না? এই এই মন্ত্রণালয় আজকে আই ওয়াজ হোল্ডিং মিটিং টুডে, আমি 2-3টা কথা বলেছি। আপনাদের বিবেক মরে গেছিল হয়তো, অনেকে ভেরি জুনিয়র অফিসার, তারা বলে স্যার আমরা তো মন্ত্রীর রুমের সামনে দিয়েও যেতাম না, এখানে সিন্ডিকেট বসে থাকতো এবং এখানে বাণিজ্য হতো, গুম বাণিজ্য, ধরা বাণিজ্য, পুলিশ বাণিজ্য, এই রুমে খালি এই চলতো, আর কিছু না। কয়েকজন ফেভারিট অফিসার ছিল, তার মধ্যে একজন তো আপনারা দেখলেন, আরো আমি এখন খুঁজতেছি 5-6 জন যারা জুনিয়র লেভেলে, জুনিয়র ঠিক না, মিড লেভেলে টাকা পয়সা বাণিজ্যের মধ্যে ছিল। আমার কাছে পেপার কাটিং আছে, সেই পেপার দেখার সাথে সাথে আমি দুদককে ফোন করেছি যে আমি পাঠাচ্ছি, তারপরের দিনই আপনাদের এটা ইনভেস্টিগেশন করতে হবে, শুধু বাকি তো মার্ডার কেস হবেই, এটা ইনভেস্টিগেশন করতে হবে। অনেক লোককে খোঁজা হচ্ছে, বেরোবে, এরা কোথায় যাবে? আরেকটি কথা আপনার মাধ্যমে বলি, ভারতের বসে যারা মনে করছেন, স্বপ্ন দেখছেন দে উইল কাম ব্যাক, দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। আপনার মনে আছে যে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে আসা হয়েছিল আইকম্যানকে, নিশ্চয়ই স্টোরি আপনি জানেন। আমি না পারি, কেউ না কেউ ওখান থেকে ধরে নিয়ে আসবে। আর লাস্ট কথা যেটা আমি বলতে চাচ্ছি, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখবো, কিন্তু এই যদি হয় যে ভারতের মতো এত বড় একটা দেশ, যেটাকে ডেমোক্রেসির মাদার বলা বা লার্জেস্ট ডেমোক্রেসি, হিউম্যানিটেরিয়ান দেশ বলে আমরা মনে করি, গান্ধীর দেশ, নেহরুর দেশ, সেই দেশে ক্রিমিনালকে আপনি পাহারা দিয়ে রাখছেন। ভারতবাসী কি সবাই কি তাকে সাপোর্ট করে? এই ক্রিমিনালকে রেখে ভারত মনে করে যে তারা সুপার পাওয়ার হবে বাংলাদেশকে। আমরা ছোট দেশ, কিন্তু আপনি একটা শত্রু দেশ বানাচ্ছেন, একটা বন্ধুত্বপূর্ণ দেশকে এটা করে। আমি রিকোয়েস্ট করব যে এখানে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, এখানে মামলা হয়েছে, ভারতের সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাই। যদি আমার সাবজেক্ট না, কিন্তু এটা নিয়ে আমি যেহেতু জিও পলিটিক্স নিয়ে কিছু লেখাপড়া করেছি, এটা যদি না হয় তাহলে ভারতের সাথে একটা সম্পর্ক তিক্ত হবে। আমরা ভারতের থেকে ছোট দেশ, কিন্তু এত ছোটও না যে ইন্ডিয়া উড ইগনোর আস। আমি রিকোয়েস্ট করছি যে টায়ারেন্টকে আপনারা রাখছেন, তাদের প্রমাণ করছেন যে আপনারাও অলসো ইউ সাপোর্ট দি টায়ারেন্টস। টায়ারেন্ট হলো এক কথা ছিল, ওন পিপল, বাচ্চাদের মারা বাই দিস কিলিং মেশিন। আমি তো বুঝতে পারতেছি না যে আজকে যে পুলিশ আমি দেখছি, যে র্যাব আমি দেখছি, যে আনসার আমি দেখছি, এরা কিভাবে পরিবর্তন হলো এখন এত মানবিকে? তার মানে তাদেরকে এইভাবে ইনটক্সিকেটেড করা হয়েছিল। আমি জানি না এদেরকে, আপনাদের মনে আছে একটা ভারতীয় বাংলা ছবি হীরক রাজার দেশে, সেখানে একটা জাদুঘর দেখেছিল মিউজিশিয়ান, সে বলতো মস্তিষ্ক প্রস্খালন। মনে আছে? আপনি দেখছেন ছবিটা নিশ্চয়ই? জি দেখেছি। যে তার মস্তিষ্ক প্রস্খালন মানে পুরো আপনি সাইকোলজিক্যালি তার মাথাটার মধ্যে ঢুকে গেছেন। ঠিক আমি এই অবস্থা দেখে আমার তাই হয়েছে। এদেরকে বলে মস্তিষ্ক প্রস্খালন করে। আর এরকম চাটুকার সরকারি চাকরিজীবী সিনিয়র মানুষ, মানে কথায় পার্লামেন্ট তো এটা একটা পার্লামেন্ট, কি বলবো, এটা নাচ গানে ভরপুর। আর আমরা পাশের বাড়ির পার্লামেন্ট দেখি, হা করে শুনি যে কিরকম কথাবার্তা, এখানে নাচ গানে ভরপুর।
কথা বলতে পারে না তাদেরকে পার্লামেন্টে বানিয়েছে। আমি আমার লজ্জা করে যে আমি এনাদেরকে চিনতাম। আমি প্রায় 10 বছর এদের সাথে কথাও বলি না। আমি 10 বছর যতদিন হাসিনা যেই ফাংশনে যেত সেই ফাংশনের ধারে কাছে আমি যেতাম না, ওপেন থাকলে আমি যেতাম না। তো আর কি বলবো, আমার নিজের বুকটা ফেটে গেছে, আমার চোখ দিয়ে এখনো পানি বেরোয়। আই এম এ ন্যাশনালিস্ট। আমি এই দেশের জন্য যতটুকু পেরেছি করেছি। আমি এই দেশের সেনাবাহিনীকে রক্তাক্ত অবস্থায় দেখেছি। এই 7 নভেম্বরে আমি আমার বইতে পরিষ্কার লিখেছি যে সেদিন যদি জিয়া না থাকতো আমরা থাকতাম না। আমার বই আমি আজকে লিখি নাই, 1996 এর বই এখন আমার নিউ ভার্সনে প্রথম তৈরি করছে। আমাকে আমার বন্ধুরা বলতো যে আমি নাকি মানে নানাবিধ নামে, হ্যাঁ, যে সমস্ত নাম বলতে চাই না আমি নাকি এই পন্থী, আমি ওই পন্থী, আমি সেই পন্থী। আলটিমেটলি আমার বন্ধু বান্ধব বলে আমি নাকি কি বলে ওটা নব্য রাজাকার ফ্যাক্ট। এবং আমি নিজে বলতে, হ্যাঁ রে ভাই আমি নব্য রাজাকার। আমি নাম বলতে চাই না, নাম বলে এক মুখে আপনি শুনবেন যে আমি কিছু মুখ খোলার আগেই প্যাট 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 করতে একজন বলে শাট আপ। হ্যাঁ, আপনারা মনে করেন এই সরকারের স্তুতি গাইলেই ইন্টেলেকচুয়াল। আমি আর কিছু বলতে চাই না। আই হ্যাভ ডান মাই জব। আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি অন্তত 7 থেকে 10 দিনের ভিতরে এই মন্ত্রণালয়ের কিঞ্চিত চেহারা চেঞ্জ করি, কিঞ্চিত পুলিশের ভিতরে সে মানবিকতা আনতে পারছি। এখনো আমি বলবো না যে সব ক্লিন হয়ে আছে। এই যে দেখেন এখন এত রাত, আমি প্রতি রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আমি জেগে থাকি, পুলিশ বাহিনীর প্রধানরা জেগে থাকে, র্যাবের প্রধানরা জেগে থাকে, বিকজ আই কল দেম এটা দেখেন ওটা দেখেন। বিকজ আমি ভাবছি যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিল, আমার দেশের জন্য আগে করেছি, সেনাবাহিনীতে ছিলাম করেছি, ইলেকশন কমিশনে ছিলাম। আপনি জানেন ইলেকশন কমিশনে আজকে যে আইডেন্টি কার্ড নিয়ে আপনারা ঘোরাফেরা করেন, এটা অন্তত আমার এখানে হিউজ কন্ট্রিবিউশন আছে। আমি ক্লেম করি না, কিন্তু এখনো এই 7 দিনে আমি যা করতে পেরেছি, আপনি কালকে সকালে ইন্টারভিউ নেন এনি অফ দি সিনিয়র অফিসার অফ এই হোম মিনিস্ট্রি, এই 7 দিনে আমরা যতটুকু এগিয়েছি অসম্ভব হবে। আমার 2 সেক্রেটারি সাহেব একজন আছেন, তিনি বললেন যে আপনি এত বড় নেগোসিয়েটার আমি জানতাম না, যে আপনি যেভাবে পুলিশকে সবাইকে, আমাদের মাইনরিটি কমিউনিটি আজকে ইসকনের লোক এসেছিল, এবং রবিবারে আমি টাইম দিয়েছি এর চেয়ে বড় কমিউনিটি আসবে, তাদেরকে একটা কথাই বলেছে, ভাই রে আমরা আপনাদের সাথে বড় হয়েছি এই দেশে, এর মধ্যে আপনি হিন্দু, আমি মুসলমান, এটা আমি তো আমার বাবা মার ফ্যামিলির কারণে আমি মুসলমান। এমনও তো হতে পারতো যে আমি আপনার জায়গায় হতাম, পারতো না? জি, বার্থ কে বলা হয় বার্থ ইজ আ বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট। তো I could be ব্রাহ্মণ, I could be anything, বাট ওনাদেরকে বলছি এটা আপনাদের দেশ, আপনি এখান থেকে যেখানে যাবেন ইউ উইল বি সেকেন্ড গ্রেড সিটিজেন। এখানে তো আপনি আমার সাথে দেখা করতে পারতেছেন, আমি আপনার সাথে দেখা করতে পারতেছি। হ্যাঁ, আমাকে তারা মানে বলছে আপনি আমাদের চিফ গেস্ট হবেন এই রথযাত্রায়, বলে গেছে, আজকে চিঠি দিয়ে গেছে আমাকে, ডেট দিয়ে গেছে আমাকে। আচ্ছা আচ্ছা, আমি চাই এই দেশটা সবার জন্য, আমার একার জন্য না। আমি এত মসজিদে নামাজ পড়ি, আরেকজন মন্দিরে ভগবানকে পূজা করে, জিনিস তো একই। তারাও তো মনে করে ভগবান ক্রিয়েট করেছে। তা আমি এই সুযোগে ওনাদেরকেও অ্যাপিল করবো যে আমরা এখনো ওই রকম 100% সক্ষম হতে পারিনি পুলিশিং এ। আপনারা আমাদের সাথে যারা মাইনরিটি বলে যারা পরিচিত,
হ্যাভ ফেথ অন মি, আমার উপরে ফেথ না থাকুক, আপনাদের ধর্মের উপরে ফেথ করেন, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এবং আমি বলেছি যে চিটাগং হিল ট্র্যাকটা আমি 3 বছর ছিলাম। চিটাগং হিল ট্র্যাকটা তো আপনি জানেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে বান্দরবনে। আজকেও আমি পোস্ট করব না, আমি যা বলি প্রমাণ যদি করতে চান তাহলে আপনারা বান্দরবনে কাউকে জিজ্ঞেস করেন। তো এই যে সামাজিক সম্প্রীতি, এটা অনেক নষ্ট করছে ফর দ্য পারপাস অফ পলিটিক্স, ফর দ্য পারপাস অফ পার্সোনাল গেইন। আমি আজকে জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে বলেন তো দেখি, আপনারা বুকে হাত দিয়ে বলেন, পার্সোনাল গেইনের জন্য, আপনার পুষ্করিণী দখল করার জন্য, আপনার ভিটা দখল করার জন্য এগুলো করছে। এবং এটা শুধু আপনাদের না, যে কোনো গরিব মানুষের ভিটা দখল করে ভিটা ছাড়া করেছে। প্রত্যেকটি এভরি পার্সন হ্যাজ বিকাম মাফিয়া, এভরি পার্সন হ্যাজ বিকাম ওয়ারলর্ড। আপনি একজন লোককে খুন করে টুকরো টুকরো করা হয়েছে, উত্তরটা কে দিল? আমার তো ও কি করে ওটা দিয়ে আমার দরকার নাই। চিন্তা করতে পারেন, একটা দেশের পলিটিশিয়ান বলছে ও কি করে না করে এটা আমার দেখার ব্যাপার না, ওই ইলেকশনে জিতছে এটা আমার দেখার ব্যাপার। কি বলবো আর কি বলতে হবে? আমি এত রাতে আপনি আমাকে সেন্টিমেন্টাল করে দিয়েছেন। কিন্তু আমি একটা শেষ প্রশ্ন যেটা করতে চাই, যে ইতিহাসের সবচেয়ে নৃশংস ছাত্র গণহত্যা যেই দলটি করলো, সেই দলের যত বড় ঐতিহ্যই থাকুক না কেন, তাদের কি আসলে আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি থাকতে পারে? আপনি কি মনে করেন? I don't think so. I am now convinced. আমি তো তখন ভেবেছিলাম যে এদের মধ্যে মানুষত্ব আছে, কিন্তু এখন যা দেখছি যারা রয়ে গেছে এখানে, যেগুলো রয়ে গেছে, আমি ভাবছিলাম যে এরা হয়তো লজ্জা পাবে, বাট এদের লজ্জা নাই। এদের লজ্জা নাই। দে হ্যাভ নো বিজনেস টু ডু পলিটিক্স ইন বাংলাদেশ এবার এয়ার আফটার। যা হোয়াট এভার অর্জন ছিল, এটা আমি তো নষ্ট করিনি, দে হ্যাভ ডান ইট, দে হ্যাভ নো রাইট। আমি যা দেখছি এদের অ্যাটিটিউড, হ্যাঁ, ওপেনলি ইউ সোল্ড ইউর কান্ট্রি, তারপর আপনি এটা নিয়ে কিভাবে গর্ব করেন? আমার তো আই ফিল স্মল। আমি যেই জন্য বিজেপিকে বলেছি, এবং আমি এর মনের থেকে বলেছি, আপনি জিজ্ঞেস করবেন বিজয়, আমি বলেছি যে পিঠ দেখাবেন না, আর যথেষ্ট হয়েছে। আপনারা পিঠ দেখিয়েছেন, সাদা পতাকা নিয়ে পিঠ দেখাবার পরে সাদা পতাকা নিয়ে আবার গেছেন তাদের ফ্ল্যাগ মিটিং করতে। আমাদের ঘরের ভিতরে ঢুকে লোককে মেরেছে, যিনি জেনারেল ফজলুর রহমানের নাম আপনার মনে আছে, তার চাকরিটা খেলো বিকজ আমাদের সভরেন কান্ট্রির ভিতরে ঢুকে দে ওয়ার ট্রাইং টু অ্যাটাক বিওপি। আমি তো হি ইজ মাই জুনিয়র কলিগ, কিন্তু হি ইজ এ ব্রেভ ম্যান, কিন্তু তার চাকরি খেলো, কথায় কথায় চাকরি খেলো। তো আপনি কি মানে হোয়াট ইউ ওয়ান্ট? আপনি চুক্তি করেন, সেই চুক্তি সম্বন্ধে কেউ জানে না। কথা বললে বলেন হ্যাঁ আমরা পয়সা নিয়ে ছোট লোক হতে চাই না। আরে হোয়াট ইজ ইট? তার মানে তখন তো ভাষা ছিল, এখন তো ইট ইজ ক্লিয়ার। আমি আবার বলছি আমাদের ভারতীয় ফ্রেন্ডদেরকে, আমি এটা তৌহিদ হোসেনের কাজ, আমার না, সাধারণ মানুষ হিসাবে, আমি লেখালেখি করি হিসাবে, আমার যথেষ্ট ফ্রেন্ড আছে যারা অ্যাক্রস আছেন, আমি বলবো যে ইউ আর ড্যামেজিং ইউর সেলফ। আপনারা আপনাদের রাজনীতিকেও কলুষিত করছেন, আপনারা আপনাদের নেইবারহুডকেও কলুষিত করছেন। তো চয়েস ইজ ইয়ার্স। আপনি কি চান? ব্যক্তির চান, না আপনি এখানে 16-17 কোটি লোকের ভালোবাসা চান? আমি ফাইনালি বলি, আমি কনভিন্স, এখন যা দেখছি আমি, যেভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করে দিয়েছে, আমি তাদেরকে অ্যাপিল করছি, ভাই আপনাদের একটা সেন্স করেন। আপনার সামনে একটা ছেলে মারা গেছে, পুলিশের ছেলে। পুলিশ জিজ্ঞেস করছে স্যার কয়টা গুলি লাগে একটা ছেলেকে মারতে? এর উপরে কোন ডায়লগ আছে?
কয়টা আজকে আজকে আমার কাছে একজন এসছে, তার ওকে দেখা যায় যে ছেলেকে গুলি মেরে সামনাসামনি গুলি মেরে হত্যা করে দেওয়া। সে আসে কান্নাকাটি করে বলছে, স্যার আমাকে, আমি আপনার কাছে একটা হেল্প চাই, একটু বলেন। বলে আমার ছেলের কবরটা বাঁধাতে চাই। যদি প্রাইভেট কবরস্থান হয় নো প্রবলেম, যদি এটা সরকারি কবরস্থান হয় আপনি আমাকে আসতে হবে না, ইউ জাস্ট কল মি, আই মেক শিওর দ্যাট আপনার এই ছেলের এবং আপনার এই ইচ্ছাটা পূরণ করে। আই স্ট্যান্ড গ্যারান্টি। ভাই আমি মানবিক কাজ করছি, আমি আপনাকে বলার জন্য, আপনাকে দেখাবার জন্য না। আমি এই জন্য আপনাকে বললাম যে আপনি আপনাদের আলোচনা আমি গত প্রায় 3-4-5 বছর থেকে শুনছি, এভরি ডে আমি আপনাদের কথাবার্তা শুনতে শুনতে ঘুমাতাম। আর প্রায় শুনতাম আপনি, তারপরে মুশফিক ফজল, না ওনার নাম? জি, মুশফিক ফজল আনসারী। জি, মুশফিক ফজল আনসারী, জ্যাকব মিল্টন। যদিও জ্যাকব মিল্টনের কিছু কিছু শব্দ আমার পছন্দ হতো না খুব, বাট জ্যাকব মিল্টন, আমি যদি না শুনতাম তার নাম বলি কিভাবে বলেন? এক্স্যাক্টলি, তারপরে আপনি শুনেছেন আমাদের। শিওর শুনেছি। তারপরে আপনাদের আরেকজন, আমি নামটা ভুলে গেছি, যিনি ডিপ্লোমেট, পুরনো ডিপ্লোমেট, মাঝে মধ্যে আসছে আপনাদের এখানে। কিন্তু আপনাদের 3 জন, মুশফিক ফজল, আপনি, সাকিব আর জ্যাকব মিল্টন। জি, জ্যাকব মিল্টন বা মিল্টন জ্যাকব, জ্যাকব মিল্টন, জ্যাকব মিল্টন। জি, তো হ্যাঁ 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 হ্যাঁ, নাগরিক টিভি। জি, আপনি একাও অনেকগুলো করেছেন। আমি যদি না শুনতাম তাহলে আমি আপনাকে এই বিবরণ দিচ্ছি কিভাবে? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমরা যারা এই সরকারের আমলে, তো আমরা প্রচুর, আমাদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া মামলা ছিল, যে কারণে আমরা এখন দেশে প্রবেশ করতে পারছি না। তো আমাদেরকে কি দেশে যাওয়ার একটা ব্যবস্থা হবে তো এই সরকারের আমলে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনি, আমি আপনাকে বলেছি, এখনো বলছি, ইউ আর আওয়ার প্রাইড। এটা মনে করেন না। প্রাইড এই জন্য যে আপনারা বাইরের থেকে কথাগুলো বলে অন্তত আমি সাহস পেয়েছি লেখার এবং কথা বলার। আপনি যদি এই দেশে আসেন, আমি সমস্ত লেখা আপনার সামনে দেব, নট ফর এনিথিং। এই দেশের লোকে পড়েছে, যারা পড়ে তারা জানে, এবং কমেন্টস গুলো আপনি শুনেন। আমি যে মাঝে মধ্যে টিভিতে আসছি, আপনার যদি এনি অ্যাসিস্ট্যান্ট ইউ নিড ফ্রম মি, নট বিকজ ইউ আর নাজমুস সাকিব, না আপনার নাম? জি, নাজমুস সাকিব। নাজমুস সাকিব, জি, পুরো নাম, মানে সাকিব তো আমি জানি। জি, নাজমুস সাকিব। নট অনলি ইউ, জ্যাকব মিল্টন থেকে শুরু করে যে অ্যাসিস্ট্যান্ট দরকার, যেহেতু আমি এখানে যেখানে আছি সেখান থেকে আপনাকে আমি অ্যাসিস্ট করতে পারবো আপনাদের এই ভুয়া মামলার বিষয়ে। এটা আজকে আমি শুনলাম যে চট করে করার জন্য 1-2 মাস লাগে এগুলো প্রসেস, হ্যাঁ, কয়েকটা স্টেপে। বাট আপনারা যদি অ্যাপ্লাই করেন, আপনারা যদি উল্লেখ করেন, আমি আপনাদের কথা দিচ্ছি, as long as I'm sitting in this chair, I want you should come. আপনারা আসবেন দেশে, আপনারা নিজের চোখে দেখবেন, তখন অনেক কিছু পাল্টে যাবে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই তরুণরা ইনক্লুডিং একদম লোয়ার ক্লাস, খেটে খায় এরকম মানুষ, শেষের দিনে কেন উনি গেলেন, ওনাকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন এখানে, আপনি, মানে লোকে বলে না, ওই ইট খুলে নেব, ইট খুলে আপনাকে টুকরা টুকরা করা হবে, করবে, আমরা কিছুই করতে পারবো না। আই এম ভেরি প্রাউড অফ আওয়ার আর্মি। এত কিছু, এত প্রভোকেশনের মধ্যেও দি আর্মি ইজ ট্রু টু উইথ পিপল। কিন্তু 2-1টা ঘটনা ঘটেছে ডেফিনেটলি, কিন্তু যখন সেনাপ্রধান এই কথা বললেন যে আমি 45 মিনিট সময় আছে, আমি চলে যাব, যখন তৃণবাহিনী বললো যে আমরা আমাদের ট্রুপস রাখতে পারবো না, তখন পুলিশ প্রধান ছিলেন বোধহয়, উনি আমাদের সাথে, উনি রিপেন্টেন্ট, আপনারা হয়তো কয়েকদিন পরে খবর পাবেন। উনি বললেন যে তাহলে তো আমার আর কোনো শক্তি নেই, আই ক্যান্ট ডু এনিথিং। এটা যদি না হতো
উনি তো আরো 10,000 লোক মেরে ফেলতে পারছেন। জি এবং এই সামরিক বাহিনীকে আটকালাম আমরা বললাম যে দেখো ভাই, আমরা তো অনেক পুরনো হয়ে গেছি, বাট উই স্টিল বিলং টু দিস বাংলাদেশ আর্মি। এবং আমি আমার মতো অনেকেই বাংলাদেশ আর্মির ভিতরে যেই রক্তাক্ত দেখেছি। আমি বললাম আপনাকে যে অন 7th of November শহীদ জিয়াউর রহমানের পাশে 27 জন অফিসার ছিল, অনলি 27। আর আমার বইয়ের মধ্যে আমি লিখেছি বাকি অফিসারদের কোনো খবরই ছিল না, কারণ দে ওয়ার সো স্কেয়ার্ড। সেই লোককে নায়ক বানানোর চেষ্টা করা হচ্ছিল, আর সেই লোককে নায়ক বানানোর চেষ্টা করেছিল তার ভাই আমাকে অকথ্য ভাষায় তার বইতে গালাগালি করেছে এই কথা বলাতে। তো আপনার সাথে আমি বলতে গেলে সারা রাত বসে বসে আপনাকে শুনতে হবে। তারপর আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি যে অনেক ইমোশনাল হয়ে যে সব কথাগুলো বললেন, আমি চাই যে আমাদের জনগণ এই বিষয়গুলো জানুক, এবং আপনাকে নিয়ে যে একটা অনাকাঙ্ক্ষিত একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, আমি আশা করবো যে আজকে যে আপনার সাথে যে আমার কথোপকথন হলো, এটা শোনার পরে অন্তত আপনাকে নিয়ে যে ভুল বুঝাবুঝিটা এটার অবসান হবে, এটা আমি বিশ্বাস করি। আমি লাস্ট বলি, দেখেন 15 বছর বহু লোক একটা সঠিক ঠিক মতো লিখতে পারে নাই। আমরা কতিপয় ব্যক্তি, আমি একা বলবো না, আরো কিছু জন আমরা লিখেছি। আমাকে প্রায় বলতো যে আপনি এরকম লেখালেখি করেন, আপনাকে ধরে না কেন? তো বলে আমার উত্তর দেয়, আপনাকে ধরে না বিকজ আপনার পিছনে সেনাবাহিনী আছে, আপনার পিছনে সামরিক বাহিনী আছে। পিছনে ছিল কি ছিল না জানি না, বাট এই সামরিক বাহিনীতে আমি একজন ব্যক্তি যে যার ট্রেমেন্ডাস ফলোয়ার আছে লেখালেখির জন্য, কথা বলার জন্য, পরিষ্কার কথা বলার জন্য। তারা মুখ খুলে বলতে পারে নাই, কিন্তু যখনই আমি এদিকে যেতাম বললো স্যার কালকে যে কথাটা বল, আপনি টেলিভিশন আসলে আমার সব বসে থাকি, বলে এর বেশি আর কিছু বলো না। আমি মানে আর কি বলবো, আর কিছু বলার নাই। আমার নিজের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমার কন্ট্রিবিউশন অলরেডি আছে, যতটুকু আমি পারবো করবো। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমি কোনো পদক অমুক তমুক কোনো কিছু না। আমি আমার 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 অ্যাম্বিশন ছিল সেনাবাহিনীতে অনেক উপরে যাওয়া, হয়নি তো আমি আরামে ঘুমাই, বিকজ আমি কোনো হারাম খাইনি। আমি এখনো আল্লাহ সুস্থ রেখেছে, বিকজ আমি এবং আমার পরিবারে কেউ কোনো এক পয়সা আমরা কারোর কাছ থেকে নেইনি। যা আছে আমি কারোর কাছে ধার দেনা ব্যাংক ট্যাগ কোথাও নাই। যা আছে আল্লাহ যা দিয়েছে, আমি বলি যে আমার ছেলেদের যে এটুকু নাও তো দিতে পারতো আল্লাহ তাআলা। তো আপনাদের, আমি জানি যে আপনাদের মতো লোক they have understood what I wanted to tell, এবং দেশে বিদেশে আমি অত্যন্ত হ্যাপি। যা পয়সা দিয়ে কেনা যায় না, সেটা হলো মানুষের ভালোবাসা। আমি যেখানে বিদেশে যেখানে গেছি, বাংলাদেশে যেখানে ছিল, আমি একটা জিনিস এই সোভিনির কিনবো, একটা পয়সা দিতে পারিনি। ইটালিতে, ইংল্যান্ডে, যে কোনো জায়গায়। তো এই লোকগুলো তো আমাকে মিসআন্ডারস্ট্যান্ড কখনোই করে নাই। তো আমি ছেলে বলছি যে হয়তো আমার ল্যাঙ্গুয়েজ অনেকে বুঝে নেই, আমার কথা হয়তো অনেক কারণ আপনি যদি ইমোশনাল হয়ে থাকেন তাহলে অনেক কিছু রেশনালি আপনি চিন্তা করতে পারেন না। আমি বলবো না, আমিও ইমোশনাল হয়ে গেলে রেশনাল অনেক কিছু আমি চিন্তা করতে পারি না। আমি মাঝে মধ্যে বলি যে ভাই আমার একটু রাগ উঠলে আমি রেশনাল চিন্তা করতে পারি না। সেজন্য আমাদের ধর্মে বলে যে রেশনাল চিন্তা করতে হলে আপনাকে রাগ বিসর্জন দিতে হবে। এনিওয়ে, আপনাদেরকে অনেক কথা বলছো, আপনার অনেক সময় আপনি আমাকে সেন্টিমেন্টাল করে এই কথাগুলো নিলেন। আই এম রিয়েলি সেন্টিমেন্টাল। I'm sentimental because of my country, I'm sentimental of my family, I'm sentimental of this people of this country. কিন্তু আমরা ওই যে একটা কথা মনে আছে না, আমাদের যে প্রয়াত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন জনাব মাহবুবুল আলম, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে উই মে সি লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। তো টানেলের শেষ প্রান্তে কিন্তু আমরা আলো ইভেন্চুয়ালি কিন্তু আমরা পাইনি, আমরা অন্ধকারেই পতিত হয়ে গিয়েছিলাম এই 15 বছর ধরে। তো এখন আশা করি যে আপনারা মিলে হয়তো আমাদেরকে সত্যি একটা টানেলের শেষ প্রান্তে একটা আলো আমাদেরকে উপহার দিবেন। আমরা আশা করব। উই আর স্টিল স্ট্রাগলিং,
ভাই একটা ফেরাউনের বিরুদ্ধে আপনি যুদ্ধ করে কি আপনি মনে করলেন সব শেষ হয়ে গেছে? আই এম টার্গেটেড, জি নিশ্চয়ই আমি টার্গেটেড। জি আপনি কি মনে করেন এই দেশের সব লোক আমাকে ভালোবাসে? হয় এটা কখনো? আমাদের আমাদের নবী পয়গম্বরকে সবাই ভালোবেসেছিল? না। তো আমি হিউম্যান বিং, জি আই এম জাস্ট এ হিউম্যান বিং, ম্যান উইথ ফ্ল্যাশ এন্ড ব্লাড। জি আমি যে সব সময় আপনি একেবারে সিরাতুল মুস্তাকিমে চলতে কেউ ক্লেম করতে পারে এভরিবডি ইজ রানিং ওয়াকিং অন সিরাতুল মুস্তাকিম? না। মানুষ মাত্র, আমারও ভুল আছে, আমারও ভুলে আন্ডারস্ট্যান্ডিং কম হতে পারে, বাট কনসিয়াসলি আমি কখনো ভুল বলি না। হয়তো আনকনসিয়াসলি হতে পারে, আউট অফ ইমোশন যখন হয় তখন অনেক কিছু বলা যায়, সেই জন্য সেন্সর থাকে, তাই না? জি সেন্সর তো এই কারণে থাকে যে এটাই। বাট আমি অত্যন্ত দুঃখিত যে আমি এই 15 বছর যতগুলো মিডিয়াতে গিয়েছি সব আমার এগেনস্ট দাঁড়া করে দিত। জি সেই মিডিয়াগুলোকে আমি খুব ভালোবাসতাম। তারা এইরকম খণ্ডিত কি বললাম তারা কতটুকু দেখালো? জি আধা ঘন্টা বললে 3 সেকেন্ড দেখায়। জি 3 সেকেন্ডে কি দেখাবেন? আপনি তো মিডিয়ার মানুষ, জি আপনি তো মিডিয়ার মানুষ। জি জি আমি খুবই হার্ট হয়েছে এই আমাদের এই মিডিয়ার বিহেভিয়ার, অত্যন্ত হার্ট হয়েছে। আমি ভাবলাম যে তারা আমাদেরকে হেল্প করবে না, এখন আমাকে বাদ দিয়ে আরো 2-3 জনকে ধরেছে। আপনি খেয়াল করেন, আপনি খেয়াল করেন। জি হ্যাঁ, আসিফ নজরুল সাহেবের মতো লোক, উনি আমরা দুজন সবসময় লেখালেখি করে, উনি জানেন আমি জানতাম। আমাকে ওই দিন সকালবেলা যেদিন বললো যে সাকাত ভাই আপনি যেই কথাটা বলেছেন, ইউ হ্যাভ ইন্সপায়ার্ড দি এন্টায়ার কান্ট্রি অ্যান্ড ইউ হ্যাভ ইন্সপায়ার্ড এন্টায়ার আর্ম ফোর্সেস। যখন আপনি বলছেন যে খবরদার আমাদের লোকের দিকে তাক করবে না, তুমি তোমার ভাই তোমার সন্তানের দিকে তাক করবে না, ইটস নট আওয়ার জব। জি তাকে নিয়ে আজকে ট্রল করতেছে। আপনি ট্রল গুলো দেখছেন নিশ্চয়ই? জি 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 দেখেছি। তাকে নিয়ে ট্রল করছে, আরো 2-1 জনকে নিয়ে ট্রল করবে, যারা দোজ হু, মানে আমি তাদের নিয়ে আপনারা ট্রল করবেন। আমি সরি, আপনার কথাই বলছি, ধরুন আপনি তাদেরকে নিয়ে ট্রল করবেন যাদের ট্রল করা যায়, তাই না? জি যাদের লোকে দেখবে যে তাদের ট্রলিং। আমি অনুরোধ করছি যারা এই সময় আপনারা অনেক হেল্প করেছেন, এই সময় হেল্প আস, জি আমাদেরকে সাহায্য করেন যাতে আমরা আমাদের কন্ট্রিবিউশন করতে পারি দেশের জন্য। প্লিজ হেল্প আস, প্লিজ হেল্প আস। আপনারা নিজেরা অনেক হেল্প করেছেন, কিন্তু এই সময় যারা আমরা আছি এখন সামনের দিকে, ভুল ত্রুটি তো হবেই, ভুল ত্রুটি হবে না, কেউ বলতে পারে যে ই ওয়াজ পারফেক্ট, কিন্তু একটু সামান্য নিয়ে আপনারা কেন ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেন, কি করেন? ভাই আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি আসেন, আপনি আমার জায়গায় আসেন, আপনি আসিফ নজরুলের জায়গায় আসেন, আপনি এই অন্য জায়গায় আসেন, আপনি তৌফিক হোসেনের জায়গায় আসেন, ইউ টেল দ্যাট আই এম কামিং। কেন ট্রল করেন? এই সময় সারা বছর আপনারা যে সমস্ত কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, এখন আপনি তো আমার একটা কথা নিয়ে ট্রল করবেন, আরেকজনের একটা কথা নিয়ে ট্রল করবেন, যেই জনাব আসিফ নজরুলের মতো লোককে আপনারা এইরকম ট্রল বানাবেন? এতদিন তো আমরা দেখেছি আপনারা ন্যাশনালিজম করেছেন, এখন এটা করেন। ইজ ইউর টিআরপি ইনক্রিজিং? আপনি যদি মনে করেন যে আমাদের ট্রল করে আপনি ইনক্রিজ করছেন টিআরপি, আপনি কার কাছে টিআরপি ইনক্রিজ করছেন? Those who doesn't want that this interim government to succeed, change situation যতটুকু সম্ভব। আমি আপনাকে আপনি আমাকে যা মনে করেন, আপনি ট্রল করেন, গালাগালি করেন, আই ডোন্ট কেয়ার, বাট প্লিজ হেল্প আস। জি, হেল্প বাংলাদেশ। অ্যাবসলিউটলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি তো আপনার কাছ থেকে কিছু বলিনি যে আমাকে আমার জন্য আমেরিকা থেকে 800 নিয়ে আসবেন। হেল্প আস, হেল্প বাংলাদেশ।
আপনারা হেল্প করেছেন, এই মুহূর্তে আরো বেশি হেল্প দরকার। জি আর অবশ্যই। একটু হেল্প, শুধু আপনি না, আপনার মতো যারা আছে, প্লিজ টেল দেম, প্লিজ হেল্প দেম, গাইড দেম। হ্যাঁ, ইনস্টেড অফ কিচ্ছু হবে না। আমি বলি আপনাকে, ওনারা যত কথাই বলুক, আমার 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 যে পজিশন, ওই পজিশন। জি লোকজন এখন বলছে যে অ্যাকচুয়ালি ওয়াই কিছু কিছু লোক আমার পিছনে পড়ছে। আমাদের মিডিয়া, আই এম সরি টু সে, আমি ভেবেছিলাম যে আমাদের মিডিয়া এখন আমাদেরকে হেল্প করবে, না, দের স্টিল ইন দ্যাট, তারা পুরোনো মুডেই আছে, একদম পুরোনো মুডে আছে। জি আমি অত্যন্ত দুঃখিত, আমি আমাদের মিডিয়ার কথা বলছি। আমি বলেছিলাম যে আপনারা 8 চাটুকারি তো করেন না ভাই, হয়েছে, অনেক করছেন, আপনাদেরকে ঢুকতে দেয় নাই, আপনাদেরকে বেছে বেছে নিয়ে গেছে। তবে আমি আশা করব যে আমাদের এই কথা বলে আজকের এই কনভারসেশনটার পরে আমি আশা করব যে যাদের মনে যে সংশয় ছিল বা আপনাকে নিয়ে যত প্রশ্ন ছিল, কনফিউশন ছিল, আমি আশা করব যেগুলো অনেকটাই দূর হবে। আই ডোন্ট নো কিভাবে, মানে আমার কাছে খারাপ লাগছে সবচেয়ে বেশি যে আমাকে নিয়ে প্রশ্ন করছে। এতদিন আপনারা কোথায় ছিলেন? কতজনের সাহস নিয়ে এক লাইন লিখেছেন, জি সেটাই, ওইটুকু দুঃখ, আমার আর কোনো দুঃখ নাই। জি আপনারা আমাকে নাচ পছন্দ করে যাচ্ছে, আমি আই এম নট ইলেক্টেড পারসন। হ্যাঁ, যা আমার কন্ট্রিবিউট করা দরকার যতটুকু পারবো করবো। আমার তো এইসব জায়গায় আসার কথা ছিল না, এসেছি। আই হ্যাভ কন্ট্রিবিউটেড, আমি ইন দ্য পাস্ট আই হ্যাভ কন্ট্রিবিউটেড ওপেন। এখন তো এটা তো আমি পকেটে করে নিয়ে যাই, কারণ আপনাদের পকেটে আছে। দ্যাট ইজ আমার খুব ক্ষুদ্র কন্ট্রিবিউশন ইন দ্যাট, যেখানে আমি ছিলাম। তো কি মানে কি করে আপনার লাভটা কি হচ্ছে? জি কি লাভটা হচ্ছে কি আপনার? বরং যারা করছে, দেখেন আপনি তাদের লাইক দেখেন, তাদের শেয়ার দেখেন, তাদের কমেন্টস গুলো দেখেন। হোয়াট আর ইউ ডুইং? আমি বুঝবো যে আপনি আমাদেরকে না, আপনি অন্য কাউকে সাহায্য করছেন গুলো করে, ডাউন করে দিয়ে কালকে আরেকজনের করবেন, তারপর আরেকজনের জন্য করবেন, আবার আরেকজনেরটা করবেন। জি প্লিজ হেল্প আস। অবশ্যই, কারণ আপনাদের সফলতার উপর আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। তো সেজন্য আমাদের স্বার্থেই আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা খুব ক্রিটিক্যাল জাংচারে আছি ভাই। জি এটা বুঝেন, এটা দেশ না, এই দেশটা কেমন থাকবে এটা এই কয়েকটা মাসের মধ্যে ডিসাইড হবে। প্লিজ, জি মানে আমি না কেন, এই যে ট্রল করছেন আরেকজনকে নিয়ে, কালকে পরশু দেখবো আরেকজনকে নিয়ে। আপনি কি আপনারা তো মিডিয়ার লোক, এতে কি আপনার তা ইনক্রিজ হচ্ছে? পছন্দ করে দেখছে। সো ভুল হতে বলবেন যে এই জায়গায় ভুল করেছে, দে শুড হ্যাভ ডান দিস, ফাইন। আমি শেষ কথা বলি আপনাকে, আমি যখন ইলেকশন কমিশনে ছিলাম কেউই শুনতো না টেলিভিশনের টক শো, কিন্তু আমি শুনতাম, আমি নোট করে রাখতাম। একদিন সিইসি ডক্টর হুদা বেঁচে আছেন, উনি এখন আল্লাহ রহমতে ভালো আছেন। আমি যখন বললাম কালকে আমাদের সম্বন্ধে এই কথা বলেছে, উনি বললেন ভাই আপনি শোনেন কেন? আমি তো ঘুমিয়ে যাই, আমি শুনি না এগুলো। আমি শুনি এই কারণে, টু কারেক্ট মাই সেলফ, যে আমার ভুল হচ্ছে, আমি কিভাবে এটাকে ভুলটাকে শুধরাবো। এই জন্য আমি দেখেছি, আপনাদেরকেও দেখেছি। এখন এই কয়েকদিন সময় পাই না। তাই নিয়ে ভালো থাকেন আপনারা। এনি হেল্প ইউ নিড, আমি যতদিন আছি আপনি বলবেন। আই এম ভেরি ওপেন মাইন্ডেড, আই এম ভেরি ফ্রেন্ডলি পারসন। আমি আড্ডা মারতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি।